12,61,70,900 ভোটারের খসড়া তালিকা প্রকাশ। নতুন 24,38,662 জন। ভোট কেন্দ্রের নিরাপত্তায় কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। নজরদারি চলছে দেশের বাইরে থেকে আওয়ামী লীগের অস্থিতিশীলতা তৈরির দিকে, জানিয়েছেন প্রেস সচিব। ভোটের দিন প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা দেবে সশস্ত্র আনসাররা। 700-র বেশি অস্ত্রের সন্ধানে করা হবে পুরস্কার ঘোষণা, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাইলে থাকতে হবে ঐক্য, বলেছেন তারেক রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,61,70,900 জন। রোববার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, 2025 সালের মার্চ পর্যন্ত মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নতুন এই খসড়া প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় এবার নতুন যুক্ত হয়েছে 24,38,626 জন। এবার 3টি ভোটার তালিকা করা হচ্ছে জানিয়ে সচিব বলেন, প্রকাশিত খসড়া ভোটার তালিকায় কোনো ভুল থাকলে তা আগামী 31 আগস্টের মধ্যে সংশোধন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। আমরা আগামী 31শে অগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। 31শে অক্টোবর পর্যন্ত যাদের জন্ম হয়েছে 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। কাজে আমিও আপনাদেরকেও আগেও বলেছি, আজকেও আবার পুনরায় বলছি যে এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31শে আগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং 31শে অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। দেশের বাইরে থেকে আওয়ামী লীগের অস্থিতিশীলতা তৈরির দিকে নজর রাখছে সরকার। পূর্ণাঙ্গ তথ্য পেলে তা প্রকাশ করা হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মালয়েশিয়া প্রধান উপদেষ্টার 3 দিনের সফর নিয়ে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। জানান, নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে এআই নিয়ন্ত্রিত 40,000 বডি ক্যামেরা কিনতে যাচ্ছে সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সোমবার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। 3 দিনের সফরে দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। বৈঠকের পর 2 নেতার উপস্থিতিতে প্রতিরক্ষা, ব্যবসায়িক সহ 5টি ক্ষেত্রে সমঝোতার স্মারক ও 3টি নোট অব এক্সচেঞ্জ সই হবে। সফরে 2 সরকার প্রধান কথা বলবেন, গণমাধ্যমে অংশ নেবেন ব্যবসায়িক সেমিনারে। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সাথেও মতবিনিময় করবেন ডক্টর ইউনুস। এছাড়াও দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার প্রধান উপদেষ্টাকে সম্মান সূচক ডক্টর ডিগ্রি দেবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম জানান, বন্ধু প্রতিম দেশটির সাথে সম্পর্ক আরো গভীর হবে প্রধান উপদেষ্টার এই সফরে। মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো। বাংলাদেশের থেকে প্রচুর শ্রমিক নিয়েছেন এবং আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরো বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন। কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, এ বিষয়ে তদারকি করছে সরকার। তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে, তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি, আমরা দেখছি। আমরা এই বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন আমাদের গ্যাদার হলে আমরা আপনাদেরকে জানাতে পারবো। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উচ্চ পর্যায়ের প্রস্তুতির কথাও জানানো হয় ব্রিফিংয়ে। মূল ফোকাসটা হচ্ছে ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এবং যাতে বাংলাদেশের এই যে আজকে যেটা আসলো যে 12,60,00,000 ভোটার, এটা এআই দ্বারা পাওয়ার থাকবে, ফলে যেটা হচ্ছে যে এটা মনিটর করা যাবে ডিস্টেন্স জায়গা থেকে। ধরেন এসপি বা ওসি উনি মনিটর করতে পারবেন 47,000 প্রত্যেকটা, যাতে আমরা সিকিউরিটি ইনশিওর করতে পারি, সেই জন্য এই বডি ক্যাম্প প্রকিউরমেন্ট করা হচ্ছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দুদেশের সরকার প্রধানের মধ্যে ইতিবাচক আলোচনা হবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 2026 সালের ফেব্রুয়ারিতে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন হবে।
বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। দুপুরে সাভারের জুলাই বিপ্লব 2024-এর বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এ সময় প্রেস সচিব আরও বলেন, 2026 সালের নির্বাচনে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। দ্রুত জুলাই হত্যাকাণ্ডের সব আসামির বিচার হবে এই আশ্বাস দিয়ে শফিকুল আলম বলেন, জুলাই যোদ্ধাদের কারণে একনায়কতন্ত্রের পতন হয়েছে। জুলাই হত্যা নিয়ে জাতিসংঘ সঠিক তদন্তই করেছে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফ্রি, ফেয়ার এবং উৎসব মুখর ইলেকশন হোক। আপনারা সবাই ইলেকশনে ভোট দিবেন, আপনার প্রার্থীকে বেছে নিয়ে যে প্রার্থী আপনার শহীদদের সাথে যারা শহীদদের আমন্ত্রণ হইতে যারা ক্যাম্পেন করবেন তাদেরকে ইলেক্টেড করবেন। অনেকে বলেন যে আমাদের কাজ স্লো হচ্ছে বা কাজটা ঠিক মতো হচ্ছে না। আমরা বলবো যে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করার দরকার সেটাই আমরা করছি। গত বছরের 5 আগস্ট হারিয়ে যাওয়া 700-রও বেশি অস্ত্রের খোঁজ এখনো মেলেনি, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। হারিয়ে যাওয়া অস্ত্রের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করবে সরকার। সচিবালয় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশীয় অস্ত্র যারা বানায় তাদের সচেতন হতে হবে। যারা সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে তাদের আইনের আওতায় আনা হবে। জানান, গাজীপুরের ঘটনা দুঃখজনক। এই ঘটনায় জড়িত বেশিরভাগই আটক হয়েছে। দ্রুত সময়ে চার্জশিট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসারের জন্য অস্ত্রসহ আনসার দেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা মাঠ পর্যায়ে। কমিশন, রাজনৈতিক দল ও ভোটারদের ভূমিকা ব্যাপক বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি আমরা। সবাই যে কোনো ঘটনায় ভিডিও করা শুরু করে, কিন্তু কেউ প্রতিহত করতে যায় না। নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদের থাকে না, কি জানি বলে, এই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিই। অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়। এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি, যেন ওনারও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে। এক বছরে দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরলেও রাজনীতি স্থিতিশীল না হওয়ায় বিনিয়োগ বাড়ছে না, বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। চলতি অর্থ বছর শেষে মূল্যস্ফীতি 5% নামবে এমন আশা তার। সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সংলাপে গভর্নর জানান, বর্তমানে মূল্যস্ফীতি 8.5% হলেও শিগগিরই তা কমে আসবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার চাপিয়ে দিয়ে বড় কোনো পরিবর্তন করলে তা টেকসই হবে না। বিনিয়োগ বাড়াতে নীতির কড়াকড়ি না করে উদার নীতি জরুরি বলে মত তার। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন, স্বৈরাচারের দোসর বাঁচতে বাঁচতে প্রশাসন এখন নড়বড়ে অবস্থায়। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল অভিযোগ করেন, চাঁদাবাজির যন্ত্রণায় কাজ করতে পারছেন না কারখানার মালিকরা। উল্টো ভালো পদক্ষেপ না নিয়ে কর্পোরেট কর সহ বিভিন্ন কর বাড়িয়ে উদ্যোক্তাদের ভোগান্তিতে ফেলা হয়েছে। অন্তর্বর্তী সরকার 365 দিনে ম্যাজিক্যাল কিছু করতে পারেনি বলে মন্তব্য করেন বিটিএমএ সভাপতি। এস আলমের মালিকানাধীন দেশের 6টি বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুত কিছু কর্মকর্তা কর্মচারীর বিক্ষোভের মুখে চট্টগ্রামের পটিয়ায় অন্তত 20টি ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিপাকে ব্যাংকে সেবা নিতে যাওয়া গ্রাহকেরা। এসব ব্যাংকের মধ্যে 6টি সরকারি ও 14টি বেসরকারি ব্যাংক রয়েছে। রোববার সকাল 9টা থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা এই বিক্ষোভ শুরু করেন। তারা জানান, গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় 7,000 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হচ্ছে, যাদের বেশিরভাগই পটিয়া উপজেলার বাসিন্দা। বেশ কিছুদিন ধরে তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছেন। আন্দোলনের অংশ হিসেবে আজ পটিয়ায় সব ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি, বিনা নোটিশে বিনা কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ বিশ্বাস করে বিএনপির পক্ষেই ধীরে ধীরে দেশকে গড়ে তোলা সম্ভব। জনগণের এই আস্থা ধরে রাখার দায়িত্ব নেতাকর্মীদের।
ঐক্যবদ্ধ থাকা ও আস্থা অর্জনের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনই এখন বিএনপির অঙ্গীকার বলে মনে করেন তিনি। আহমেদ সারওয়ারের রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হলো রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। রবিবার দুপুরে রাজশাহী সরকারি মাদ্রাসা ময়দানে এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, গত বছরের 5 আগস্ট সবাই মিলে স্বৈরাচার হটানো হয়েছে। জন আন্দোলনের মুখে তারা দেশ ছেড়ে পালিয়েছে। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল উপায় হলো, মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা, এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশ ও দেশের জনগণ, তাই জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে হবে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রাখে, বিশ্বাস করে। তাদের সেই আস্থা এবং বিশ্বাসের মূল্যায়ন করতে হবে। আমাদেরকে সেই আস্থা এবং বিশ্বাসকে মূল্যায়িত করতে হবে, এবং মূল্যায়ন করার একটি উপায় হচ্ছে দেশকে পুনর্গঠন করা। দেশকে পুনর্গঠনের মাধ্যমেই আমরা জনগণের আস্থা ধরে রাখব। কাজে আসুন, প্রতিজ্ঞা 2টি: 1, ঐক্যবদ্ধ থাকা; 2, আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব। যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও আব্দুস সালাম। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জ প্রেস ক্লাব মানববন্ধন হয়েছে। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা। বগুড়ায়ও মানববন্ধন হয়েছে। শহরের সাতমাথায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে জেলার বিভিন্ন বিটিআর প্রতিনিধিরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল করেছে সাংবাদিকরা। সেই সাথে সারা দেশে সাংবাদিকদের উপর সব ধরনের হয়রানি, মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, কেরানীগঞ্জ, আশুলিয়া, সুনামগঞ্জ ও মাদারীপুরেও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন সাংবাদিকরা। দ্বিতীয়বারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে প্রশাসন। নতুন তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচন হবে আগামী 11 সেপ্টেম্বর। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলন কক্ষে প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী 18 আগস্ট মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়ে চলবে 19 আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা ও 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এদিন থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা, যা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। এর আগে চলতি বছরের 1 মে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও নির্বাচনের আগে জুলাই হামলার বিচার ও গঠনতন্ত্রের সংস্কার ইস্যুতে গত 29 জুন এই তফসিল স্থগিত করে প্রশাসন। ডাকসু নির্বাচনের 1 মাসেরও কম সময় আগে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণায় শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন সাধারণ ছাত্রদেরও। তবে শিক্ষকরা বলছেন, হলে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ডাকসু নির্বাচনে প্রভাব ফেলবে না। রিপোর্ট ফজলে রাব্বির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর গেল শুক্রবার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দাবি ওঠে ঢাবির হলগুলোতে সকল রাজনীতি বন্ধের। এক পর্যায়ে তাই করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসিক হলগুলোতে প্রকাশ্যে রাজনীতি নিষিদ্ধ রাখার বিষয়ে ক্যাম্পাসে চলছে চাপা উত্তেজনা। শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরে হলগুলোতে দখলদারি রাজনীতিতে ক্ষুব্ধ তারা। ছাত্র রাজনীতিতে যে পার্টি যে দলই আসুক না কেন, তারা সবসময় চেষ্টা করেছে নিজেদের একটা ডমিনেশন বজায় রাখতে। সেটা অন্য বিভিন্ন ফ্যাকশন, অন্য বিভিন্ন দলগুলোকে সাবভার্ট করে, বিভিন্ন দলগুলোকে একটা নিপীড়ন নির্যাতনের মধ্যে করে তারা সবসময় চেষ্টা করছে নিজেদের ডমিনেশনটাকে বজায় রাখতে।
এই কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি এবং হলভিত্তিক যে ছাত্র রাজনীতি এটার আমি পুরোপুরি বিপক্ষে। ছাত্র রাজনীতি সমস্যা না, সন্ত্রাস দখলদারিত্ব সমস্যা। ফলে সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে দলমত নির্বিশেষে যদি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধতা থাকে তাহলে আমার মনে হয় এটা কোনো সমস্যা না। ঢাকার রেসিডেন্ট, আমার ফ্যাসিলিটিস আছে, বাট যারা বাইরে থেকে আসে ওদের ফ্যাসিলিটিস নাই, ওরা এখন হলের রুম পাইতেছে না, ওদের স্টিল লবিং ধরা লাগতেছে। শিক্ষার্থী বান্ধব যারা রাজনীতি করতেছে, সাথে সাথে যারা রাজনীতি করতে চায় না তারাও তাদের অধিকার নিয়ে থাকতে পারে, কিন্তু একজন যদি রাজনীতি করতে চায়, একজন শিক্ষার্থী, অন্য শিক্ষার্থী তার রাজনৈতিক অধিকারকে বাধাগ্রস্ত করতে পারে না। এটা মনে করি আমরা তার মৌলিক মানবাধিকারটাকে খর্ব করা বলবো আর কি। এদিকে ডাকসু নির্বাচন এগিয়ে আসায় আবাসিক হলে সাংগঠনিক কার্যক্রম ছাড়া কিভাবে ছাত্র সংগঠনগুলো নির্বাচনী কার্যক্রম চালাবে সেই প্রশ্নও সামনে আসছে বারবার। যদিও অধ্যাপক ডক্টর শামীম রেজা মনে করেন ডাকসু একটি স্বতন্ত্র নির্বাচন, তাই হলে রাজনীতি বন্ধের তেমন কোনো প্রভাব পড়বে না। দলভিত্তিক ছাত্র সংগঠন থাকলেই যে তারা ক্যাম্পেইন করতে পারবে না, না থাকলে ক্যাম্পেইন করতে পারবেন না, ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি যে ক্যাম্পাসে যেহেতু ছাত্রদের রাজনৈতিক সংগঠনগুলো বিদ্যমান, তারা সেখানে সক্রিয় আছেন এবং ধরে নেওয়া যায় যে তাদের অনেকেই ডাকসু নির্বাচন করবেন, ছাত্র হিসাবে করবেন। আমি আবারও বলছি যে তারা কে কোন দলের এটা কর্তৃপক্ষ দেখে না বা পরিচালনা কমিটি এটা দেখে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা নিশ্চয়ই আলোচনা করবেন কর্তৃপক্ষের সঙ্গে যে এই পরিস্থিতিতে তারা কি করতে চান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এর আগে হলগুলোতে রাজনীতি বন্ধের এমন সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলছেন কেউ কেউ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। 17 বছরের একতরফা ইতিহাসকে এই প্রজন্ম প্রত্যাখ্যান করেছে, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। মেহেরপুরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মনির হায়দার আরও বলেন, নতুন প্রজন্মকে শেখানো হয়েছিল এদেশের নেতা মহান ব্যক্তি এবং প্রধানমন্ত্রী একজনই, অথচ এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র প্রতিষ্ঠায় রয়েছে জিয়াউর রহমান, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, AKM ফজলুল হক সহ অনেক গুণী নেতার অবদান। একজনের নেতা ছিলেন, একটাই দল ছিল, এর বাইরে আমাদের আর কোনো ইতিহাস নাই। কিন্তু আমি খুব আশ্চর্য হয়ে গেছি যখন আমি দেখলাম যে একতরফা ইতিহাস তোমরা প্রত্যাখ্যান করেছো। আমি আজও আমার বিস্ময়ের ঘোর কাটে না যে এই প্রত্যাখ্যান করাটা তোমরা কোথায় শিখেছো। চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আমদানি করা একটি স্ক্র্যাপ কন্টেইনারে পাওয়া গেছে তেজস্ক্রিয়তা। এতে কন্টেইনারটির খালাস স্থগিত রাখা হয়েছে। কাস্টমস কর্মকর্তারা জানান, এই তেজস্ক্রিয়তা উচ্চ মাত্রা নয়, তবে পরীক্ষার পর জানা যাবে প্রকৃত মাত্রা। গত 30 মার্চ ব্রাজিলের উত্তরের শহর মানাউস থেকে কন্টেইনারটিতে স্ক্র্যাপ বা পুরনো লোহার টুকরা বোঝাই করা হয়। ব্রাজিল সহ পানামার ক্রিস্টোবাল, নেদারল্যান্ডসের রটারডাম, শ্রীলঙ্কার কলম্বো ঘুরে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় কন্টেইনারটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, সতর্ক সংকেত পাওয়ার পর কন্টেইনারটি খালাস স্থগিত করে আদালতে আলাদা জায়গায় রাখা হয়েছে। পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা পরীক্ষা করবেন এর তেজস্ক্রিয়তার মাত্রা। গণ অভ্যুত্থানে বরিশালে জুলাই যোদ্ধাদের অনেকেই হারিয়েছেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, অনেকেই বয়ে বেড়াচ্ছেন বুলেট। তাদের অভিযোগ, উন্নত চিকিৎসার জন্য দ্বারস্থ হচ্ছেন বিভিন্ন মহলে। ছাত্র জনতার বিপ্লবের 1 বছর পূর্ণ হলেও তাদের করা হয়নি প্রকৃত মূল্যায়ন, তালিকাভুক্ত হয়নি অনেক যোদ্ধার নাম। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। একমাত্র ছেলের স্মৃতিচারণ করে এই জীবনের শেষ দিনগুলো পার করছেন শহীদ আবদুল্লাহ আল আবিরের বৃদ্ধ পিতামাতা। গণ অভ্যুত্থানে বরিশাল নগরীর 16 নম্বর ওয়ার্ড ব্রান কম্পাউন্ড এলাকার ছেলে আল আবির শহীদ হন। এরপর থেকে কখনো ছেলের ছবি, আবার কখনো পুরস্কারগুলো ছুঁয়ে অনুভব করেন সন্তানের ছোঁয়া। বলে আমার আম্মু, আবির তুই যাস না, ওই এক কথাই আমি বলি, তুই আমার একটা ছেলে আবির, তুই তো চাকরি করো, তোর কি দরকার এসবে, মানে এইরকম মা হিসাবে যে আমার সন্তানের যে কথা বলার। কিন্তু তখন বলে যে আম্মু তুমি তো জানো না, ঘরে থাকার সময় আমাদের নাই, বাংলাদেশের যে অবস্থা, দুনিয়ার যে অবস্থা, আমি ঘরে থাকতে পারি না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের তথ্যানুসারে বিভাগটিতে শহীদদের সংখ্যা ৩০ জন, আহত অন্তত ৩৩৭ জন। দ্বিতীয় ধাপে আহতের অপেক্ষমান তালিকায় রয়েছে ১৪৭ জন, যার উন্নত চিকিৎসা। তারপর মেডিকেল থেকে সেদিনকে রাত্রে 17 তারিখ রাত্রিবেলায় আমি চলে আসি বাসায়। তো তারপর কারফিউর কারণে বিভিন্ন ঝামেলার কারণে আর কি মেডিকেল টেস্ট করানো হয় না, মানে বাসায় এসে ডক্টর নিয়ে এসে আর কি মানে গুলিগুলো উঠানো হয়েছে, বাট আমার নামটা প্রথম তালিকা থেকে নেওয়া হয় না। আমাদের জোর দাবি ছিল যে আমাদের উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হোক। সরকারের কাছে আমাদের এটাই প্রার্থনা যে মানুষটার চোখ না থাকে সেই মানুষটার কাছে পৃথিবীটা অন্ধকার। তবে ভুয়া আহত যোদ্ধারা আবেদন করায় আসল যোদ্ধাদের তালিকা প্রণয়নে বিব্রত হতে হচ্ছে বলে জানায় যুব ফাউন্ডেশন। প্রায় 47টা কেস স্টাডি আমরা করেছি। সেখানে কেস স্টাডি করতে গিয়ে আমরা দেখেছি যে 5 জনের স্টাডি ফলস। কেন 5 তারিখের পরে অনেকে আপনার নিজস্বভাবে আহত হয়েছে, নিজস্ব বলতে হচ্ছে পারিবারিক কলহ, তারপর হচ্ছে দাঙ্গা ফ্যাসাদে আহত হয়েছে, সেগুলো ভিডিও ফুটেজ ছবি দিয়ে তারা আমাদের কাছে কিছু আপনার অ্যাপ্লিকেশন করে। জুলাই সনদ নিয়ে শঙ্কার কথা বলছেন অনেকেই। এইটা যদি সাংবিধানিক রূপ না দেয় বা জুলাই ঘোষণাপত্র যদি না থাকে, জুলাই যোদ্ধাদেরকে এমন ভোগান্তিতে পড়তে হবে। প্রথমত হলো পুলিশ হত্যার মামলা খাবে জুলাই যোদ্ধারা, এই যে রাষ্ট্রদ্রোহিতার মামলা খাবে, রাষ্ট্রের যে অবকাঠামো ভাঙচুর সেই অবকাঠামো ভাঙচুরের মামলা হবে। এইগুলো দিয়ে থেকে বাঁচাবে কাকে, মানে কিভাবে বাঁচবে জুলাই যোদ্ধারা? যোদ্ধাদের পাশে প্রশাসন রয়েছে বলে জানায় বিভাগীয় কমিশনার। তারা যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানায়। যখনই আমাদেরকে এগুলো অবহিত করে আমরা প্রশাসন এবং পুলিশ বিভাগ মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেই। এখানে আমাদের কোনো ভয় নেই। আহত জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করা গেলে শহীদদের আত্মতৃপ্তি ঘটবে। পাশাপাশি সাংবিধানিকভাবে জুলাই সনদ নিশ্চিত করলে শঙ্কামুক্ত হন তারা, বলছে জুলাই যোদ্ধারা। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। গাজীপুরের শ্রীপুরে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় জুলাই যোদ্ধাদের নামের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছেন বঞ্চিতরা। সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত ওই মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের দুই পাশের লেনে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের তৈরি হয়। পরে শ্রীপুর থানা পুলিশ আন্দোলনকারীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। গাইবান্ধায় 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আওয়াল আরজু। সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মোল্লাবাজারে গণসংযোগ করেন তিনি। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাদের সাথে কেন্দ্রীয় কমিটির নেতাদের মতবিনিময় সভা হয়েছে। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের অডিটোরিয়ামে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। কৃষক সমাবেশ হয়েছে নোয়াখালীর সুবর্ণচরে। স্থানীয় চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে এর আয়োজন করে উপজেলা কৃষক দল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। কেরানীগঞ্জে ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট পরিবর্তনের দাবিতে রাজেন্দ্রপুরে ঢাকা মাও মহাসড়কে মানববন্ধন ও অবরোধ করেছে এলাকাবাসী। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন তেঘুরিয়া ইউনিয়নের 13 গ্রামবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। পরশুরামঘাট আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান, অসহায় ও মেধাবী 4 শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, 2টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান ও মানিকচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মাসুদ খান ও মেজর সামিউল হক সামি। নড়াইলে নানা কর্মসূচিতে বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী পালন হয়েছে। SM সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে শিল্পীর বাসভবন মাসিম দিয়াক কুরআনখানি শিল্পীর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নড়াইল জেলা প্রশাসন, SM সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীর মাজারে শ্রদ্ধা জানানো হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে কুড়িগ্রামে। সভায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশদ আলোচনা করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, বিজিবির কমান্ডিং অফিসার মাহবুবুল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ। দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি পৌর শাখা। শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে পরিষদের সভাপতি পারভেজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিব আল মাহমুদ। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল IQAC এর আয়োজনে সেমিনার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 12তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুমে বিভিন্ন বিভাগের শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। অবিলম্বে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তির দাবি জানান বক্তারা। হাসপাতাল সড়কে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মাস্টার মশিউর ইসলাম, শাহিনা বেগম সহ অনেকে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 12,61,70,900 ভোটারের খসড়া তালিকা প্রকাশ। নতুন 24,38,626 জন। ভোট কেন্দ্রের নিরাপত্তায় কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। নজরদারি চলছে দেশের বাইরে থেকে আওয়ামী লীগের অস্থিতিশীলতা তৈরির দিকে, জানিয়েছেন প্রেস সচিব। ভোটের দিন প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তা দেবে সশস্ত্র আনসাররা। 700-রও বেশি অস্ত্রের সন্ধানে করা হবে পুরস্কার ঘোষণা, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাইলে থাকতে হবে ঐক্য, বলেছেন তারেক রহমান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।